হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল 5 মিনিট ইংলিশ। আজকে আমি তোমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স লেখার নিয়মগুলো শেখাবো। শুধুমাত্র তিনটে নিয়ম আছে, তিনটে নিয়ম শিখলে তোমরা খুব সহজেই সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সগুলো লিখতে পেরে যাবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স লেখার আগে কিন্তু তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যেগুলো আমরা প্রতিদিনের জীবনে করে থাকি, যে সমস্ত কাজ, সেই কাজগুলোকে ইন্ডিকেট করার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি খাই, আমি যাই, আমি বলি, আমি করি, আমি পড়ি, আমি গান গাই, এই সমস্তগুলো। এটা হলো একটা, যেটা প্রতিদিনের জীবনে প্রতিদিন করি, সেই সমস্ত কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যদি কোনো হ্যাবিট থাকে, অভ্যাসের ক্ষেত্রেও যদি কোনো বাক্য লিখতে হয় তখন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আর 3 নাম্বার হচ্ছে যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত অ্যাক্টিভিটি, কাজগুলো চিরন্তন ভাবে চলে আসছে, যেমন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, এটা হচ্ছে চিরন্তন একটা সত্য। এই ক্ষেত্রেও সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। এরপর চলো আমরা নিয়মগুলো শিখে নিই, যে কি কি নিয়ম আছে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করার, বা সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স গুলো লেখার ক্ষেত্রে কি নিয়ম আছে। পজিটিভ সেন্টেন্সেস আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর তারপরে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কর্তা, তারপর ভার্ব হচ্ছে ক্রিয়াপদ, তারপরে অবজেক্ট মানে হচ্ছে কর্ম। যেমন আমি ভাত খাই, বাংলাতে আমাদের বলা হয় আমি ভাত খাই। প্রথমে এখানে সাবজেক্ট থাকে, তারপরে কর্ম থাকে। ভাত হচ্ছে কর্ম, আর খাই তারপরে আছে ক্রিয়াপদ। বাংলাতে থাকে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়াপদ। কিন্তু ইংরাজিতে একটু আলাদা, সেখানে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়াপদ, তারপরে কর্ম। আমি খাই ভাত, ইংরাজিতে এইরকম ভাবে হয়, আই ইট রাইস। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমি খাই ভাত, আমরা ভাত খাই। বা যদি ইংরাজির মতো ভাবে বাংলা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা খাই ভাত, উই ইট রাইস। তুমি ভাত খাও। আমি ইংরাজির বাংলাটা করছি না, বাংলাতে আমরা যেমন ভাবে ব্যবহার করি সেই রকম ভাবেই বলছি। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তোমরা ভাত খাও, ইউ ইট রাইস। তাহারা ভাত খায়, দে ইট রাইস। প্রিয়া এবং রাজু ভাত খায়, প্রিয়া অ্যান্ড রাজু ইট রাইস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই এবং ইউ বাদ দিয়ে যে কোনো এক বচনকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ধরি। তো আই এবং ইউ বাদ দিয়ে কোনো এক বচন যদি থাকে, সেক্ষেত্রে গঠনটা একটু অন্যরকম হবে। এখানে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যাবে, তারপরে হবে অবজেক্ট। সাবজেক্ট অর্থাৎ কর্তাটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? আই এবং ইউ বাদ দিয়ে যে কোনো এক বচন, এরকম যদি কর্তা হয় তাহলে গঠনটা হবে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যোগ করতে হবে, এবং তারপরে হবে অবজেক্ট। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস। হি ইটস রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস। রাজু ভাত খায়, রাজু ইটস রাইস। রাজু ইটস রাইস। এখানে ইটের সাথে এস যোগ হচ্ছে। এটা তো হয়ে গেল পজিটিভ সেন্টেন্সেস। এরপরে আসি নেগেটিভ সেন্টেন্সেস, মানে না বাচক, নর্থক যেগুলোকে বলা হয়। সেখানে কি হয়? একই রকম, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আগে যেটা পজিটিভ সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট ছিল, এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট, সাবজেক্ট, তারপরে ডু নট,
তারপরে ভার্ব, যেমন আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমরা ভাত খাই না, উই ডু নট ইট রাইস। তুমি ভাত খাও না, ইউ ডু নট ইট রাইস। তোমরা ভাত খাও না, ইউ ডু নট ইট রাইস। তাহারা ভাত খায় না, দে ডু নট ইট রাইস। প্রিয়া এবং রাজু ভাত খায় না, প্রিয়া অ্যান্ড রাজু ডু নট ইট রাইস। এখানেও স্পেশাল নিয়মটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন যে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পরে যেটা ডু নট বসছে, সেখানে সাবজেক্টের পরে ডু নট না বসে ডাজ নট বসবে। যেমন সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। হি ডাজ নট ইট রাইস। সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। বুঝেছো তো? তখন কিন্তু ইটের সাথে এস বা ইএস আর যোগ হবে না। এখানে যেহেতু সামনে আমরা দিয়ে দিয়েছি ডাজ নট, তাই ওটা কি হবে, হি ডাজ নট ইট রাইস। রাজু ভাত খায় না, রাজু ডাজ নট ইট রাইস। এখানেও কিন্তু ইটের সঙ্গে ইটস হচ্ছে না, যেহেতু সামনে ডাজ নট দেওয়া আছে। রাজু ডাজ নট ইট রাইস। এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্সেস। এরপরে আমাদের শুধু বাঁচছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস এর অর্থ হলো প্রশ্নবোধক বাক্য, সিম্পল প্রেজেন্ট টেন্সে যেগুলো ব্যবহার করা হয়। সেখানে কি হয়, সেখানে প্রশ্ন করা হয়, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। এখানে নিয়মটা কি, গঠনটা কি, প্রথমে একটা ডু বসে, তারপরে সাবজেক্ট বসে অর্থাৎ কর্তা, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এবং শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দিতে হবে। তাহলে কি হচ্ছে, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমরা কি ভাত খাই, ডু উই ইট রাইস। তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। তোমরা কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। তাহারা কি ভাত খায়, ডু দে ইট রাইস। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই এই প্রশ্নবোধকের প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে একটা ডু বসে যাচ্ছে, তারপরে ক্রিয়া, তারপরে সাবজেক্ট বসছে অর্থাৎ কর্তা, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কর্ম, এবং সবশেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। এখানে যে স্পেশাল নিয়মটা আছে সেটা হচ্ছে কি, যে যদি কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে প্রথমে কর্তার পূর্বে ডু না বসে ডাজ বসবে। ঠিক আছে, বাকিটা একই থাকে। যেমন সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। এখানেও কিন্তু এস বা ইএস যোগ হবে না, ইটের সাথে এস বা ইএস যোগ হবে না, যেহেতু সামনে আমরা ডাজ দিয়ে দিয়েছি। ডাজ হি ইট রাইস। সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। মহিলাদের ক্ষেত্রে বলা যেতে পারে ডাজ শি ইট রাইস। রাজু কি ভাত খায়, ডাজ রাজু ইট রাইস। ডাজ রাজু ইট রাইস। এখানেও কিন্তু ইট আছে, এস বা ইএস যোগ হবে না। এস বা ইএসটা শুধুমাত্র পজিটিভ সেন্টেন্সেস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আজকে এইটুকুই লেসন। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তাহলে উৎসাহ পাওয়া যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর নোটিফিকেশনের জন্য, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনের জন্য যে বেল আইকনটা আছে সেটাকেও কিন্তু প্রেস করে দিও। তাহলে আজকে আমি সৌমিত্র রক্ষিত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।